নমস্কার বন্ধুরা, আজ তোমাদের জন্য আরো একটি গল্প নিয়ে চলে এসেছি। আজকের গল্পের নাম হলো একটি মেয়ে। আজকে চঞ্চলের মনটা রঙিন হয়ে রয়েছে। কাল রাতের কথা মনে পড়তে কেমন একটা অনুভব হচ্ছে। না, সে সদ্য যুবক নয়, এখন 32। বিয়ে এখনো করেনি, করার কথাও এখনো ভাবেনি। সরকারি ডাকঘরে বছর 3 হলো চাকরি পেয়েছে টেকনিক্যাল বিভাগে। আগে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত। চাকরি পাওয়ার পর থেকে মা বিয়ে বিয়ে করে পাগল করে দিয়েছিলেন। সরকারি চাকরি পাওয়ার পরে সেটা মাত্রা ছাড়া হয়েছে, তাই সে এবার বদলি নিয়ে শিলিগুড়িতে এসেছে। সাথে ওর সাথের বাহনটিও এনেছে, আর বাহনটির সাথে থাকায় সে শিলিগুড়ির জনবহুল ওই হট্টগোল থেকে দূরে শুকনার দিকে একটা বাড়িতে এসে উঠেছে। এখানে বদলি হয়ে আসার সপ্তাহ খানেক পরে খাবার দায়িত্ব বাড়ি নিত না। তবে চঞ্চলের অনুরোধে সকালের ভাত আর রাত্রের খাবার বাড়ির মালিক জানিয়েছিল রাতে তারা রুটি খায়, রাজি থাকলে খেতে পারে। মেদিনীপুর নিবাসী চঞ্চলের রুটিতে প্রবল আপত্তি থাকা সত্ত্বেও রাজি হয়েছিল। অবশ্য বলেছিল, কাকাবাবু, আপনার বাড়ির রান্না একেবারে বাড়ির মতো, তাই রুটিতেই রাজি। অবশ্য আমি রুটি তেমন খাই না, ভালোবাসি না, বাড়ির কর্তা উত্তর দিয়েছিল। জানি বাবা, আমার গিন্নিও মেদিনীপুরে, তবে এখন সেও রুটি খায় একবেলা। এই বয়সে ভাত ঠিক না। তারপর আর কথা হয়নি। প্রতিদিন সকাল আর রাতে খাবারের থালা পৌঁছে যেত তার ঘরে। বাড়িটা খুব সুন্দর, ঠিক বাংলো বাড়ির মতো কাঠের তৈরি, চারিদিকে বড় বড় গাছ। চঞ্চলের ঘরটা এই বাড়ির অতিথি ঘর ছিল, তা বোঝা যায়। ঘর সংলগ্ন স্নানঘর আর ওর যাতায়াতের দরজাও ভিন্ন, তাই বাড়ির কারোর সাথে দেখা হয় না চঞ্চলের। এখানে এসে চঞ্চল সামান্য সময় পেলেই তার দ্বিচক্র যান্ত্রিক যানটি নিয়ে বেরিয়ে পড়ত। অনেক রাতে ফিরত না, আর ফিরলেও এত ক্লান্ত হয়ে পড়ত, খাবার খেয়ে বিছানায় মাথা রাখতেই ঘুমিয়ে পড়ত। সাধারণত 9টার মধ্যে সে বেরিয়ে পড়ত, কারণ এখান থেকে অফিসে পৌঁছতে 1 ঘন্টা না হলেও মিনিট 45 লেগেই যায়। অনেকে বলেছিল অফিসে কাছাকাছি মেসে থাকতে, সে রাজি হয়নি। ভাড়াটা খুব বেশি না, তার তেল খরচা গায়ে লাগতো না, আরও স্বাধীনভাবে চলতে পারছে। দিনের বেলা গাড়ি রাখার অসুবিধে নেই, বাড়ির চারদিকে অনেক ফাঁকা জায়গা, আর রাতে তার বিশাল ঘরের একটা স্থানে সহজেই জায়গা করে নিত তার বাহনটি। প্রতিদিন অফিস যাওয়ার পথে বাড়ির কর্তাকে দেখতে পেত বাজার নিয়ে ফিরছে। অবশ্য চঞ্চল বাড়ির কাজের মেয়েটির কাছে জেনে নিয়েছে এই বাজার কাল সকাল আর রাতের জন্য। খুব কমই আজকের বাজার আজকে রান্না হয়। অবশ্য রবিবারের বিষয়টি আলাদা, সেদিন অনেক কিছু রান্না হয়, আর সকালের রান্নার তাড়া থাকে না। চঞ্চল মনে মনে ভাবল, তার জন্যই তাড়াহুড়ো করে রান্না করতে হয়, নইলে বাড়ির কর্তা তো বন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। বাড়ির প্রতিটি জিনিসে রুচির পরিচয় সুস্পষ্ট। রবিবার ভোরে পাখি ডাকার আগেই তার বাহনের পিঠে জোরে বেরিয়ে পড়ে সে, আর রাতে ফেরে। রাতের খাবারে বিশেষ মেনু লক্ষ্য করেছে সে। শনিবারের নিরামিষের পরে বেশ লাগে এই বাড়িতে শনিবার নিরামিষ হয়। অবশ্য পদ অনেকগুলোই থাকে। রবিবার সাধারণত পোলাও, কষা মাংস কিংবা পরোটা, কচি পাঠার দু পেঁয়াজি, সাথে আরও কিছু থাকতো। কখনো সবজি দেওয়া মিষ্টি ফ্রাই রাইস আর ডিম কষা, আর সাথে চাটনি সহ আরও কিছু। কখনো ভাত, ডাল, 2-3 ধরনের সবজি, আর সাথে মাছের বিশেষ পদ। সে বুঝতে পেরেছিল দুপুরে তার জন্য সব খাবার তুলে রাখা থাকে। খেতে গিয়ে খুব মাকে মনে পড়ত। সে তার জন্য এমন পরিপাটি করে খাবার সাজিয়ে দেয়, কিন্তু তাকে একবারও চোখের দেখা পর্যন্ত দেখতে পায়নি সে। অবশ্য সে থাকে আর কই। আর ওর যা কুম্ভকর্ণের মতো ঘুম, সকালে যাতে ঠিক সময় ঘুম ভাঙে সেজন্য 3টে অ্যালার্ম ঘড়ি কিনেছে, কানের 2 পাশে রাখে আর একটা মাথার উপরে। প্রথমে ভেবেছিল তার এই কাণ্ডতে বাড়ির মালিকেরা অসন্তোষ প্রকাশ করবে, কিন্তু তা হয়নি। তাই এখনো একইভাবে সে তার কাজ চালিয়ে যাচ্ছে। সেদিন অনেক রাতে ফিরেছিল একজন কলিগের বিবাহ বার্ষিকী খেয়ে। অবশ্য আগেই জানিয়ে দিয়েছিল সে খাবে না আজ। পরিষ্কার হয়ে শুতে শুতে রাত 12:30 বেজে গেল। সে ঠিক রাত 1টার দিকে একটা স্পর্শ অনুভব করল। সে বুঝতে পারল নারীর স্পর্শ,
সে স্বভাবে ভীষ্ম না, তবে বছর 2 এসবের ধারে কাছেও নেই। যখন ব্যাঙ্গালোরে থাকতো তখন ওই কোম্পানির একজন কলিগের সাথে অ্যাপার্টমেন্ট শেয়ারে থাকতে হতো। থাকতে থাকতে সম্পর্কে জড়ায়। মেয়েটি প্রবাসী বাঙালি, মা দিল্লির আর বাবা বাঙালি। অত্যাধিক আধুনিক, ওর সাথে লিভ ইন সম্পর্কে জড়িয়ে যায়। মেয়েটি উচ্চাকাঙ্ক্ষী না, চঞ্চল এটাকে দোষের মনে করে না। সে একটু ঘরকুনো, বিশেষত বাংলা ছেড়ে থাকতে থাকতে দম আটকে আসছিল। ওখানকার খাবারও পোষাচ্ছিল না। ও টেকনিক্যাল পোস্টের জন্য সরকারি পরীক্ষা দিতে থাকে, শেষে পোস্ট অফিসে পায়। ততদিনে পিলু অর্থাৎ পৌশালী নতুন সম্পর্কে জড়াতে শুরু করেছে। সেই সাথে বিদেশের সুযোগটা চলে এলো ওর হাতে। আর এদিকে চঞ্চলের চাকরিটা হয়ে যাওয়ায় এখানে চলে এলো চঞ্চল। অবশ্য চঞ্চল আসার সময় কানাঘুষো শুনেছিল বসের সাথে পৌশালীর সম্পর্কে জড়ানোটাই পৌশালীকে বিদেশের সুযোগটা এনে দিয়েছিল। অবশ্য খারাপ লাগেনি কেন জানি, কেমন একটি মুক্তি অস্বাদ পেয়েছিল। সে কর্পোরেট জগতের দেখুন দড়িতে ক্লান্ত হয়ে পড়েছিল। আর পৌশালীর মুখে এক কথা শুনতে শুনতে, তোমার দ্বারা কিচ্ছু হবে না, কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, তুমি এ জগতে বেমানান। চঞ্চল সারাদিন মুখ বুজে কাজ করলেও সপ্তাহে অন্তে ঘুরে বেরিয়ে যেত, যতই ওর কাজের ক্ষতি হোক। এই স্বভাবের জন্য পৌশালী প্রচণ্ড রাগ করত। কয়েকবার সাথী গেলেও পরের দিকে আর যেতে চাইতো না। চঞ্চল একাই বেরিয়ে পড়ত ওর বাহনটি নিয়ে। চাকরি পেয়েই ইএমআইতে এটা কিনেছিল ও। ওর জীবনের প্রথম ভালোবাসার ভূমা। স্পর্শ পেয়ে চঞ্চল বুঝতে পারে না কে এই নারী, তবে উত্তেজিত হতে থাকে। অনেকদিন পর যখন কোনো বাঘ নরমাংসের স্বাদ পেয়ে পাগল হয়ে ওঠে, চঞ্চলের অবস্থাও ঠিক সেরকম। সে দিক বিদিক শূন্য হতে 7-5 না ভেবে আদিম খেলায় মেতে ওঠে। পরের দিন সকালে অনেক দেরি করে ঘুম ভাঙে। ঘড়িতে তখন 9:30 বেজে গিয়েছে। দেখে তার খাবার যে জানালা দিয়ে টেবিলে রাখা যায় সে স্থানে গরম খাবার ঢাকা দেওয়া আছে। সে তাড়াতাড়ি করে স্নান সেরে কোনো মতে খাবার মুখে গুজে বেরিয়ে পড়ে। আজ তার বেশ দেরি হয়ে গেছে। অফিসে ঢুকতে অনেক দেরি হয়ে যায়। এই প্রথম তার দেরি করে আসা। অবশ্য সে যাত্রায় খুব অসুবিধা হয় না, কারণ সেদিন অনেকেই নিমন্ত্রিত ছিল, তাই আজ অনেকেই দেরি করে এসেছে। সেদিন বেশ দেরি করে ফিরল কলিগের সাথে আড্ডা মেরে ঘরে। ফিরতে রাত 9টা বেজে গেল। ক্লান্তি লাগছিল, রাতে ঘুম পূর্ণ হয়নি। বাইরে থেকে হালকা কিছু খেয়ে এসেছে। পরিষ্কার হয়ে পোশাক বদলে শুয়ে পড়ল। পাশে চালিয়ে দিল হালকা সুরে রবীন্দ্রসঙ্গীত। অনিত বিলম্বেই ওর চোখ জুড়ে ঘুম নামলো। ঘুম ভাঙলো তখন কয়টা বেজেছে প্রথমে ঠিক বুঝতে পারল না, ঠিক ধরতে পারল না। এখন কত রাত মনে করতে পারল না সে কখন ঘুমিয়েছে। তবে তাড়াতাড়ি করে উঠে বসে পাশে রাখা মোবাইলটা দেখতে গিয়ে দেখে সেটা সুইচ অফ হয়ে গিয়েছে। বিছানার পাশের টেবিলে রাখা নাইট ল্যাম্পটা অন্ধকারেই হাতড়ে হাতড়ে জ্বালালো। টেবিলে রাখা টেবিল ঘড়িতে সময় দেখে রাত 12:15 বেজে গিয়েছে। তাড়াতাড়ি করে চোখে মুখে জল দিয়ে দেখলো সকালের মতো খাবার ঢাকা রয়েছে। থালা উঠিয়ে দেখলো মুরগির মাংস, সবজি। ঠান্ডা হয়ে গিয়েছিল, তবু খিদের পেটে গোগ্রাসে গিলে নিল সে। খেয়ে উঠে থালা আর বাটিটা ধুয়ে রাখলো সে। মাজতে তাকে হয় না, তবে সে খেয়ে ধুয়ে রাখে। আজ সকালে প্রথমের ব্যতিক্রম হয়েছে। তারপর দাঁত মেজে মোবাইলটা চার্জ দিতে বসিয়ে বিছানায় এসে একটা ভ্রমণের বই খুলে টেবিল ল্যাম্পের সামনে বসলো। দিন 2 হলো কিনেছে। ঘুম আর আসবে না এখন তা সে জানে, যদি বই পড়তে পড়তে আসে। মনে মনে বলে, ভাগ্যিস অফিস থেকে বেরিয়ে বাড়িতে ফোন করে দিয়েছিলাম, নইলে মা চিন্তায় বাড়ি মাতিয়ে রাখতো। মা বাবার কথা মনে পড়তেই ঠোঁটে হাসি ফুটে। এখন যেন তারাই শিশু হয়ে গিয়েছে, অদ্ভুত সব বায়না করে। ভাগ্যিস বোন কাছে রয়েছে, আর দিদিও বেশ যত্নে রাখে। দিদির বিয়ে হয়ে যাওয়া সত্ত্বেও মা বাবার প্রতি সব কর্তব্য পালন করে। দিদির ওই ভিডিও অফিসের ছুটিহীন কাজে সামলে যে কি করে 2 পরিবারকে সামলায় কে জানে। তার এই দিদি সবসময় দায়িত্বশীল। দিদি একটু বড় হতেই অনেক দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিল, তাই বুঝি চঞ্চল এমন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরতে পারে। আজ বোন নার্সের চাকরি করে, প্রেমও চলছে পুরোদমে। তবু বোন বাড়ির সবার কাছে ছোট হয়েই রয়ে গেল। এখনো সব আশা দিদির ওপর। মাঝে মাঝে চঞ্চলের মনে হয় এটা ঠিক না, কিন্তু পরক্ষণে নিজের কোনো সিদ্ধান্ত কিংবা বাড়ি
বা বোনের বিষয়ে সিদ্ধান্ত নিতে দিদির নামটাই আগে মনে পড়ে। দিদির মতানুসারে আজও চলে ওদের বাড়িটা। বাড়ির সবার দিদির ওপর অসীম ভরসা। অবশ্য আজ পর্যন্ত দিদির কোনো সিদ্ধান্তে ভুল হয়নি। বোনের নার্সিং এর চান্স থেকে শুরু করে তার আগে বোনের কলা বিভাগে ভর্তির সিদ্ধান্ত দিদি নিয়েছিল। বাবার ইচ্ছে ছিল তার 2 সন্তানের মতো ছোট জনও বিজ্ঞান নিয়ে পড়বে, কিন্তু দিদি সেটা না করিয়ে কলা বিভাগে ভর্তি করায়। কারণ দিদি ওকে পড়াতো দেখে জানতো ভালো ফল হয়ে গিয়েছে মাধ্যমিকে, তার অনেক রাত জাগার ফলে। কিন্তু এই মেয়ে বিজ্ঞান নিয়ে পড়লে হাজার চেষ্টা করে পাশ করাতে পারবে কিনা সন্দেহ আছে। আজও মনে আছে চঞ্চলের বাবা খালি বলেছিলেন, লোক কি বলবে। দিদি ঘর থেকে বেরিয়ে বাবার সামনে দাঁড়িয়ে বলে, লোক তোমার মেয়ে পাশ করতে না পারলে আরও বলবে সেটা সইবে তো তোমরা। আর কিছু বলতে পারেনি বাবা। সত্যি কলা বিভাগে বেশ ভালো নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছিল বোন। আর কিছুদিনের মধ্যেই সুযোগ জুটে যায় সরকারি নার্সে। 3 বছর প্রশিক্ষণের পরে সরকারি হাসপাতালে চাকরি। মা কিছুতেই যেতে দেবে না বোনকে। এখানেও দিদির কথা শুনে রাজি হতে বাধ্য হয়। মা কি মান্ধাতার আমলে চিন্তা ভাবনা। নার্সের চাকরি কত সেবামূলক চাকরি, কত সম্মানের। কে কি বলল ওই নিয়ে বসে রয়েছে। এ যুগে চাকরি পাওয়া এত সোজা না। এই সুযোগটা যদি ছেড়ে দেয়, পরে যদি ওর কপালে আর চাকরি না জোটে, সারা জীবন আফসোস তো করবে আর তোমাকে দোষারোপ করবে। সেটা সহ্য হবে তো তোমার? এসব কথাগুলো হঠাৎ করে মনে পড়েছিল চঞ্চলে। তাই ব্যাঙ্গালোর যাওয়ায় বাস্তবায়িত হয়েছিল দিদির দৌলতে। এসব ভাবতে ভাবতে কত সময় গিয়েছে সে বুঝতে পারেনি। আবার একটা হঠাৎ স্পর্শ অনুভব করলো, সেই আগের দিনের স্পর্শ। লক্ষ্য করে দেখলো ঘরের বাতি বন্ধ হয়ে গিয়েছে। মনে মনে ভাবলো লোডশেডিং হয়ে গিয়েছে হয়তো। তারপর আর কিছু ভাবতে পারলো না। যৌবনের উন্মুক্ত আদিম খেলায় মেতে উঠতে শুরু করলো। বাকি সব স্মৃতি থেকে বিস্মৃত হয়ে গেল, শুধু রইল সেই আদিম খেলাটি। এখানেই শেষ করলাম আজকের গল্প। পরবর্তী পার্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। যদি তোমাদের ভালো লেগে থাকে আজকের গল্পটি, তাহলে একটি লাইক, একটি কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না।